আমাদের এসইউতে প্রথম থেকে যদি আমরা শুরু করতে চাই, একটু আলোচনা করি যে এসইউতে আমরা এতদিন কি শিখলাম বা একটু করে যদি আলোচনা করি প্রত্যেকটা জিনিস। তো প্রথমেই কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে। সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, প্রথমে আমরা গুগলে যা কিছু সার্চ দেই, গুগল, ইয়াহু বা বিং, প্রত্যেকটা জিনিসের সার্চে কি করে গুগল প্রথমে ওই সার্চের এগেনস্টে ওই লেখাটা বা যে সার্চ করছে ওই কিওয়ার্ডটার উপর বেস করে পৃথিবীতে কোথায় 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 কতগুলো ওয়েবসাইট আছে সেগুলো প্রথমে গুগল নিয়ে আসে, তার ইন্ডেক্স থেকে একসাথে করে নিয়ে আসে যে এই কিওয়ার্ডের এগেনস্টে এই সাইটগুলো আছে আমার ইন্ডেক্সে জমা। তারপরে ও কী করে, ওই ইন্ডেক্সগুলা ঘেটে ঘেটে দেখে যে তার যে র্যাঙ্কিং ফ্যাক্টরস আছে ওই ফ্যাক্টরসের সাথে যায়, ওই ফ্যাক্টরস দিয়ে সে ইভালুয়েট করে যে কোন রেজাল্টগুলো ফার্স্ট পেজে থাকবে, কোনগুলো সেকেন্ড পেজে থাকবে, কোনগুলো থার্ড পেজে থাকবে, তাই না? সো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলো কী কী, যেমন আছে, যেমন ইউআরএলটা পারফেক্ট কিনা, মেটাগুলা পারফেক্ট কিনা, কন্টেন্ট পারফেক্ট কিনা, এবং কন্টেন্টের যে ইউজার এনগেজমেন্ট সেই এনগেজমেন্টের সুবিধা আছে কিনা, তারপর হচ্ছে ওই সাইটটা সে ইজিলি নেভিগেট করতে পারে কিনা, সাইটটার আউটলুকটা ভালো কিনা, সাইটটা স্পিডি কিনা, এই অনেকগুলো জিনিস নিয়ে হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টরস। তো এই ফ্যাক্টরসগুলো মেনটেন করে এমন সাইটগুলোকে সে ফার্স্টে রাখে, তারপরে সে সেকেন্ড পেজে আরও কিছু রাখে, এভাবে কোয়ালিটি অনুযায়ী সে সাজায়। এটাই হচ্ছে বেসিক সার্চ ইঞ্জিনের কাজ। ওকে, সার্চ ইঞ্জিন আমাদের কোথায় দরকার, কেন দরকার, অ্যাটলিস্ট আমাদের কিছুটা আইডিয়া আছে, তাই না? পৃথিবীর সব কিছুতে আপনার মার্কেটিং লাগে। ধরেন আপনি খুব ভালো একটা সফটওয়্যার বানালেন বা খুব ভালো একটা যন্ত্র বানাইছেন যেটা মানুষের খুব কাজে লাগে, কিন্তু মানুষ এটা জানতে পারলো না যে এই যন্ত্রটা কী কাজে লাগে বা যন্ত্রটা আছে কিনা মানুষের কোনো আইডিয়া নাই। তো আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, এই মার্কেটিংটার মাধ্যমে আপনি যখনই একটা কেউ রিলেটেড কিওয়ার্ড দিয়ে খুঁজবে, তাকে আপনি তার বেনিফিটটা, এই সফটওয়্যারটার বা এই যন্ত্রটার বেনিফিটটা আপনি তাকে বুঝাইতে পারবেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? এই জন্যে পৃথিবীর সব জায়গায় এসইউটা লাগে, সব কিছুতে এসইউটা লাগে, অ্যাটলিস্ট অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে। সো এখন আপনারা চিন্তা করেন এর ব্যাপ্তিটা কত বিশাল, ঠিক আছে? সার্চ ইঞ্জিন এই যে এসইও করে একটা জিনিসকে উপরে নিয়ে আসা, মানুষকে জানানো, এটা আমরা বিভিন্নভাবে করতে পারি। আমরা সচরাচর যা যা শিখি সব হচ্ছে আপনার হোয়াইট হ্যাট। ওকে, বেসিক যে জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি এগুলো সব হোয়াইট হ্যাট। এর পাশাপাশি গ্রে হ্যাট আছে, ব্ল্যাক হ্যাট আছে। ব্ল্যাক হ্যাট হচ্ছে ধরেন টোটালি এক ম্যানিপুলেট করা, বিভিন্ন টুলসের মাধ্যমে যদি এই এসইওর মেথডগুলোকে আমরা ম্যানিপুলেট করার চেষ্টা করি, সেটা হবে ব্ল্যাক হ্যাট। যেমন এসইওর একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্যাকলিংস। তো ব্যাকলিংস আমরা কীভাবে ক্রিয়েট করি, বিভিন্ন জায়গায় ব্লগে যায় কমেন্ট করি, বা বিভিন্ন অনেক পপুলার ব্লগে যা লিখি, আর্টিকেল লিখি, দেন ওখান থেকে একটা ব্যাকলিংক পাই, তাই না? বিভিন্ন ফোরাম থেকে ব্যাকলিংক পাই, ভিডিও থেকে ব্যাকলিংকস পাই, অডিও থেকে ব্যাকলিংকস পাই, ইমেজ থেকে ব্যাকলিংকস পাই, তারপরে হচ্ছে আপনার ব্লগ আউটরিচ করে ব্যাকলিংক পাই, পিডিএফ থেকে ব্যাকলিংকস পাই, স্লাইড থেকে ব্যাকলিংক পাই, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এগুলা কি করি আমরা, ম্যানুয়ালি কন্টেন্ট জেনারেট করি, দেন ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং করি। এটা হচ্ছে আমাদের হোয়াইট হ্যাট প্রক্রিয়া। আর যদি আমরা কি করি, একটা টুলস কিনি, যেমন জিনিউক আছে, নুক বলে এটাকে সংক্ষেপে, নুক আছে, তারপর হচ্ছে স্ক্রেপ বক্স আছে, তারপর এরকম অনেক টুল আছে যেগুলো দিয়ে আপনার জিএসএস সার্চ ইঞ্জিন র্যাঙ্কার আছে, এগুলো দিয়ে কি করে এই সোর্সগুলা, ব্যাকলিংক সোর্সগুলো একসাথে খুঁজে বের করে, দেন একটা কমেন্ট বা একটা লিঙ্ক অটোমেটিকলি সব জায়গায় পোস্ট করে দিয়ে আসে। একদিনে সে এটা করে ফেলতে পারে বা এক সপ্তাহের ভিতরে সেটা করে ফেলতে পারে। তার মানে টুলস দিয়ে যদি আপনি ম্যানিপুলেট করার চেষ্টা করেন, সেটাই হবে ব্ল্যাক হ্যাট। তো ব্ল্যাক হ্যাটে এরকম আরও অনেক কিছু আছে, যেমন যেটাকে আমরা বলি ডরওয়ে পেজেস, মানে হচ্ছে একটা যেই আপনি একটা কন্টেন্ট লিখলেন, কন্টেন্টের নিচে আপনি কিওয়ার্ডটা স্টার্ট করে দিয়ে আসলেন, এবং ওই কিওয়ার্ডগুলো হলো আপনার সাইটের যে ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড কালারের। তার মানে কিওয়ার্ডটা মানুষ দেখতে পারলো না, কিন্তু রোবট দেখতে পারলো। তার মানে কিওয়ার্ড স্টাফ করা ওই পেজটাকে।
যাতে এটা র্যাঙ্ক করে। এটাও একটা ব্ল্যাক হ্যাটের অংশ। তো ব্ল্যাক হ্যাট নিয়ে এরকম আরও অনেক অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আমাদের আসলে বেসিক্যালি অ্যাভয়েড করা উচিত। ওকে, কিওয়ার্ডস কি সেটা তো আমরা জানি। ব্যাকলিংস কি জানি না আমরা। ব্যাকলিংস হচ্ছে কেউ আমাকে যদি একটা লিঙ্ক দেয় বা ভোট দেয়, ওইটাই আমার জন্য একটা ব্যাকলিংস, এবং গুগল আমাকে ওইভাবেই র্যাঙ্ক করে। ধরেন আপনি ছেলে ভালো, ঠিক আছে, আপনি ছেলে ভালো, তো এটা কে বলবে? আমি যদি বলি যে আপনি ভালো, তার মানে আপনি ভালো। উনি যদি বলে আপনি ভালো, তার মানে আপনি ভালো, তাই না? সো গুগল এই জিনিসটাকে এইভাবে দেখে যে আমার একটা ওয়েবসাইট আছে, সো আমার ওয়েবসাইটটা কি আসলে ভালো কিনা সেটা আমার আশেপাশের মানুষজন বলে কিনা। যদি ওরা আমাকে ব্যাকলিং দেয়, তার মানে ওরা আমাকে বলতেছে যে আমি ভালো। ওই হিসাবে ওরা গুগল আসলে আমাকে উপরে নিয়ে আসে। দ্যাটস ইট, ইটস কল্ড ব্যাকলিংস। আচ্ছা, এখন যেই কথা দিয়ে ওরা ব্যাকলিং দিবে, যেমন ক্লিক হেয়ার, আমার লিঙ্কটা দিয়ে দিল। তো ক্লিক হেয়ার জিনিসটা হচ্ছে একটা অ্যাঙ্কর টেক্সট। এখানে আমার কিওয়ার্ডও হতে পারে, যেমন রিড মোর অথবা গেট মোর স্পোর্টস রিলেটেড নিউজ। স্পোর্টস রিলেটেড নিউজ এই শব্দটা থেকে বা এই কথাটা থেকে আমাকে একটা ব্যাকলিং দিল। তাহলে স্পোর্টস নিউজ হচ্ছে আমার এখানে একটা অ্যাঙ্কর টেক্সট। ক্লিয়ার? ওয়েবসাইটের অথরিটি বলতে অনেক কিছুই বোঝায়। একটা ওয়েবসাইটের অথরিটি, ধরেন আপনার ওয়েবসাইটে যখন র্যাঙ্ক করবে গুগল, তখন এই যে অথরিটি আছে কিনা এটাও একটা র্যাঙ্কিং ফ্যাক্টর একটা অংশ। অথরিটি অনেক কিছু নিয়ে কনসিস্ট করে, অনেক কিছু নিয়ে এটা হয় অথরিটি। যেমন ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক কেমন। পেজ র্যাঙ্ক মানে হচ্ছে গুগল একটা নাম্বার দেয় 0 থেকে 10-এর ভিতরে। তো 0 থেকে 10-এর ভিতরে আমার পজিশন কত, আমার মার্ক কত, 5, 2, 3, 1 নাকি 10, কত। তো যার পেজ র্যাঙ্ক যত বেশি হবে, গুগলের চোখে ওই ওয়েবসাইটটার ভ্যালু তত বেশি। ঠিক আছে, এটা হচ্ছে পেজ র্যাঙ্ক। সো পেজ র্যাঙ্ক অথরিটির একটা অংশ। কতগুলা ব্যাকলিংস পাইলো সেটা একটা অথরিটির একটা অংশ। কতগুলা কন্টেন্ট আছে, কত ভালো ভালো কন্টেন্ট আছে, সেটা একটা অথরিটির অংশ। ফেসবুকে কেমন শেয়ার হলো, এটা একটা অথরিটির অংশ। পেজ র্যাঙ্ক নিয়ে কোশ্চেন আছে। আমি শুনতেছি যে পেজ র্যাঙ্ক নাকি আপনার ভ্যালিড না, মানে কাজ করে না নাকি। গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরস হচ্ছে 200টার উপরে। ঠিক আছে, এখন কিছু কিছু জিনিস হয়তো গুগল আগের মতো আর কাউন্ট করে না, কিন্তু আপনার জানতে হবে, এবং ওই অনুযায়ী কিন্তু পেজ র্যাঙ্ক তো আর গুগল উঠায় দেয় নাই, স্টিল ওরা এটা আছে, তাই না? বলতেছে যে পরিবর্তন হয় না, কিন্তু আসলে তো আমাদের বোঝার পেজ র্যাঙ্ক আপডেট হয় না। পেজ র্যাঙ্ক যদি আপডেট না হয়ে থাকে, স্টিল তো এটা একবারে উঠাইয়ে দেয় না গুগল। মানে যারটা যেরকম আছে হ্যাঁ, ওইরকমই আছে, ওরকমই আছে, গুগল উঠাই তো দেয় না। সো স্টিল এ ফ্যাক্টর। আমরা আগে শুনতাম কি যে ব্যাকলিং কাজ করে না। গুগলের যে স্প্যাম ডিপার্টমেন্টের হেড ম্যাট কার্স, সে তার একটা ইউটিউব ভিডিও বানাইছে, বানানোর পরে বললো যে আমরা এখন থেকে ব্যাকলিং কাউন্ট করবো না। কিন্তু ব্যাকলিং তো স্টিল ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট অফ র্যাঙ্কিং, তাই না? সো গুগল অনেক কিছুই বলবে, কিন্তু আমাদের নিজেদের কাজের মাধ্যমে সেটা প্রুভ করতে হবে যে আসলে এটা কাজ করে কি করে না। ক্লিয়ার? গুগল তার স্প্যাম কমানোর জন্য অনেক কিছুই বলতে পারে যে এটা কাজ করবে না, এটা কাজ করবে না, ঠিক আছে? সো আমাদের যেটা করতে হবে, ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, দেখতে হবে যে কাজ করে কিনা। কিন্তু বেসিক কথা হচ্ছে এটা অবশ্যই কাজ করে এবং আমাদের ওইভাবেই কাজ করতে হবে। সো সব কিছু মিলে আসলে অথরিটি, এবং একটা ওয়েবসাইটের অথরিটি যত বেশি, তার র্যাঙ্কিং তত ভালো হবে। এই যে ব্যাকলিংস, পেজ র্যাঙ্ক, ডোমেইন, তারপরে হচ্ছে সে কত, তার কন্টেন্ট, তার ওয়েবসাইটের অ্যাপিয়ারেন্স, সব কিছু মিলিয়ে ইউজার এক্সপিরিয়েন্স, ইউআই ইউএক্স, সব কিছু মিলিয়ে আসলে একটা ওয়েবসাইটের অথরিটি ডিফাইন করে। ওকে, তারপরে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে আমরা বা সাধারণ মানুষরা ভিতরে এসইও স্কোর বলছেন, এসইও স্কোর চেক করেন। আচ্ছা, এসইও স্কোর এক একটা স্কোর টুল এক এক রকম করে এসইও স্কোর দেয়। যেমন মজ যে প্যারামিটারগুলো ইউজ করে, এসএমরাশ হয়তো করে না। সো এসইও স্কোর বলতে আসলে স্পেসিফিক বা ধ্রুবক কোনো শব্দ নয়, এটা চেঞ্জেবল। সো এভাবে আমরা ডিফাইন করবো না যে এটা এসইও স্কোর এত। তবে অনেক টুলস দেখা যায় কি যে
100তে একটা নাম্বার করে দেয়। সো এখানে যাতে 80 থাকে সব টুলসে আমাদের, 80-র উপরে থাকলে মনে করবেন যে আপনারটা মোটামুটি ভালো অপটিমাইজড আপনার ওয়েবসাইট। তারপরে আসছে হচ্ছে কিওয়ার্ড রিসার্চে। এই স্কোরটা কি অন পেজের উপরে দেয় নাকি পুরোটার উপরে দেয়? পুরাটার উপর দেয়। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে ধরেন ইউজাররা যেটা সার্চ দেয় ওই কিওয়ার্ডটা আসলে একটা স্পেসিফিক জিনিস নিয়ে সার্চ দেয়, তাই না? সো আমরা যখন ওয়েবসাইট বানাবো, যদি স্পেসিফিক ওই কিওয়ার্ডটা নিয়ে ওয়েবসাইট বানাইতে পারি তাহলে এটাকে র্যাঙ্ক করানো কম্পারেটিভলি ইজি, কারণ এটা অনেক বেশি ফোকাস থাকবে। আমরা শুধু ওই শব্দটা নিয়েই ব্লগ বানায় ফেলবো, একটা ওই শব্দটা নিয়েই আমরা একটা ওয়েবসাইট বানায় ফেলবো। সো গুগল ইজিলি ওই কিওয়ার্ডটার জন্য এটা এই পার্টিকুলার কিওয়ার্ডের উপর বেস করে সে সব কিছু দেখবে এবং এই পার্টিকুলার কিওয়ার্ডের জন্য আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবে। এই জন্য কিওয়ার্ড রিসার্চটা খুব জরুরি। এবং কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করব? প্রথমে আমরা গুগল ওয়েবমাস্টার টুলস, কিওয়ার্ড টুল, অ্যাডওয়ার্ডস যে টুল আছে এক্সটার্নাল কিওয়ার্ড টুলটা বা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলটা, ওই টুলটাতে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো কিওয়ার্ড লিখে প্রথমে সার্চ দিব যে আমি এটা নিয়ে কাজ করতে চাই, ঠিক আছে? ওইটা নিয়ে সার্চ দেওয়ার পরে গুগল কিছু সাজেস্ট করবে, এটা রিলেভেন্ট, ওই কিওয়ার্ডের রিলেভেন্ট কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। ওই কিওয়ার্ডগুলো থেকে আমরা খুঁজে খুঁজে বের করব যে কোনগুলো লং টেল। লং টেল মানে হচ্ছে কয়েকটা শব্দ মিলায়া মোটামুটি বড় একটা কিওয়ার্ড। ওই লং টেল কিওয়ার্ড কিছু খুঁজে বের করব প্রথমে, দেন ওই প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আমরা অ্যানালাইসিস করব যে এটার মার্কেট কেমন, প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টে যারা কম্পিটিটর আছে তারা কেমন শক্তিশালী, তাদের সাথে আসলে আমরা যুদ্ধ করে প্রথম পেজে যাইতে পারবো কিনা। তো এটা আমরা বুঝবো কিভাবে যে তাদের সাথে যুদ্ধ করে আমরা প্রথম পেজে যাইতে পারবো কিনা, তাদের শক্তি কেমন সেটা দেখবো। শক্তি বলতে এখানে কি কি বোঝাচ্ছি, যে তাদের ব্যাকলিঙ্ক কেমন, তাদের পেজ র্যাঙ্ক কেমন, তাদের কন্টেন্ট কোয়ালিটি কেমন, তারা যে ব্যাকলিঙ্ক পাইছে, যেখান থেকে ব্যাকলিঙ্ক পাইছে তাদের কোয়ালিটি কেমন, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা বের করব ওই কম্পিটিটরদের ওয়েবসাইট থেকে। খুঁজে বের করে যদি দেখি যে না ব্যাকলিঙ্ক খুব বেশি একটা না, কন্টেন্টও মোটামুটি, বা ধরেন যে সে ওই কিওয়ার্ড হচ্ছে একটা, রেজাল্ট দেখাচ্ছে স্লাইটলি ডিফারেন্ট, সিমিলার কিন্তু একটু ডিফারেন্ট, মানে ফোকাস না ওই পেজটাতে, আমার কিওয়ার্ডটা যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ দিচ্ছি ওটা ফোকাসড না, বা কোনো অ্যান্সার সাইটের বা ছোট কোনো সাইটের কিওয়ার্ড, দেন আপনি চিন্তা করেন যে না এটা মোটামুটি উইক। সো আপনি এটাকে লিস্ট করে ফেললেন যে না এই কিওয়ার্ডটা যে কম্পিটিটর আছে এই কিওয়ার্ডের এগেনস্টে তারা মোটামুটি উইক, সো আমি যদি ভালোভাবে কাজ করতে পারি এই কিওয়ার্ডটা নিয়ে তাহলে আমি খুব সহজে প্রথম পেজে আসতে পারবো। এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের প্রথম সূত্র, দ্যাটস ইট, ঠিক আছে? এরকম আমরা খুঁজে বের করবো একটা কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা দিয়ে পরে কি করব আমরা, ওই কিওয়ার্ডটা দিয়ে আমরা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট কিভাবে বানাবো? ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারি, জুমলা দিয়ে বানাতে পারি, বা র পিএইচপি দিয়ে বানাতে পারি, বা HTML দিয়ে বানাতে পারি, এনিহাউ, ঠিক আছে? এবং ওই ওয়েবসাইট বানানোর সময় আমাদের কি লাগবে? ডোমেইন কিনতে হবে, একটা ডোমেইন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। এবং ডোমেইনটা কিনবো কিভাবে? আমরা ওই যে কিওয়ার্ডটা সিলেক্ট করছি ওই কিওয়ার্ডের সাথে ম্যাচ করে যাতে ডোমেইনটা কিনতে পারি, এরকম চিন্তা ভাবনা করবেন। এতে করে হয় কি, ডোমেনের মধ্যে কিওয়ার্ড থাকে, আপনার কন্টেন্টের মধ্যে যখন কিওয়ার্ড থাকে গুগল ইজিলি ওই জিনিসটাকে পিক করে, গুগল ইজিলি বুঝতে পারে যে এই ওয়েবসাইটটা আসলে এই কিওয়ার্ডের উপর বেস করে করা। সো ওই কিওয়ার্ডে আপনাকে আপনি র্যাঙ্ক করতে পারবেন খুব তাড়াতাড়ি। দ্যাটস ইট, সিম্পল। ওয়েবসাইট বানানোর পরে আপনার এই স্টেপে কাজ হচ্ছে, বানানোর পরের কাজ হচ্ছে অন পেজটা ঠিকঠাক করা। আপনি যে ওই যে কিওয়ার্ডটা সিলেক্ট করলেন ওই কিওয়ার্ডের উপর বেস করে সাইটের টাইটেল দিবেন, মেটা টাইটেল, হোম পেজের মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, দেন ওই কিওয়ার্ডকে টার্গেট করে কিছু আর্টিকেল জেনারেট করবেন। আপনি কিছু আর্টিকেল আপনার সাইটে ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে। আর্টিকেলগুলো বেস করে আপনার ইন্ডাস্ট্রির উপর, আপনার ইন্ডাস্ট্রি যদি ইনফরমেটিভ হয়, মানে তথ্যভিত্তিক হয়, তাহলে আর্টিকেলগুলো হবে অনেক বড় বড়, লঙ্গার, ঠিক আছে? আর যদি পোস্টে মানে এটা হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে। অনেক সময় দেখা যাচ্ছে পেজ করতে হয়, অনেক সময় পোস্ট করতে হয়,
ইট নট দ্য মেন থিং। মেন থিং হচ্ছে আপনার ওখানে কিছু কোয়ালিটি, হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে প্রথমে। কিছু কন্টেন্ট, অ্যাটলিস্ট 10টা কন্টেন্ট দিয়ে সাইটটা শুরু করবেন। পোস্ট দিলে তো নতুন নতুন পোস্ট, হ্যাঁ হ্যাঁ, নতুন পেজে দিলে তো একবারে ফার্স্ট লাস্ট একটা টপিক। হ্যাঁ, একটা কন্টেন্ট। এটা পরে ডিজাইনের ইস্যু, এটা কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা না। জাস্ট খালি আপনি মনে রাখেন যে সাইটটা রেডি করার সময় অবশ্যই প্রথমে কিছু কন্টেন্ট দিব, তারপরে অন পেজটা ফিক্স করব। অন পেজে কী কী ফিক্স করব? মেটাগুলা ফিক্স করব, ঠিক আছে? সোশ্যাল প্রোফাইলগুলো ঠিকঠাক করব, প্রাইভেসি পলিসি পেজ, কন্ট্যাক্ট পেজ, এগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো সব ফিক্স করব। তারপরে হচ্ছে ইউআরএল স্ট্রাকচার কি হবে, মানে পার্মানেন্ট স্ট্রাকচার কি হবে। তারপরে হচ্ছে ইমেজ যে আপলোড করব, ইমেজের মধ্যে অল্টারনেটিভ ট্যাগ দিব। তারপর হচ্ছে এই এক্সিস্টিং পোস্ট বা কন্টেন্টকে কীভাবে আরও বেশি ডেকোরেট করা যায়, খুব সহজে যাতে বুলেট পয়েন্টস দিয়ে লেখা, খুব সহজে যাতে ভিজিটররা রিড করতে পারে সব কিছু। মানে এই সব কিছুই কিন্তু অন পেজের বা অন সাইটের অন্তর্ভুক্ত, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে সাইটটাকে আমরা কি করব, ওয়েবমাস্টারের সাথে ইন্টিগ্রেট করব। সাইটটাকে আমরা অ্যানালাইটিক্সের সাথে ইন্টিগ্রেট করব। তো ওয়েবমাস্টারের সাথে ইন্টিগ্রেট করে আমরা দেখব যে কোথায় কোথায় আসলে কোনো সমস্যা আছে কিনা। অ্যানালাইটিক্সে ইন্টিগ্রেট করে আমরা ট্রাফিকগুলো, যদি ট্রাফিক আসে তো ট্রাফিকগুলো আমরা মেজার করব যে কোন জায়গা থেকে আসতেছে, ওরা কোন পেজে আসতেছে এবং পেজে আসা কতক্ষণ আছে। যদি দেখেন যে পেজে আইসা এসে বাউন্স করতেছে, মানে বাউন্স রেট যদি 80% থাকে বা 70% থাকে, তাহলে এটা খুব চিন্তার বিষয়। সো আপনি দেখবেন যে আপনার পেজে মানুষজন আসতেছে কিন্তু সাথে সাথে কেন বাউন্স করতেছে, আসলে কারণটা কি? কোনো কন্টেন্ট নেই পেজে, নাকি কন্টেন্ট মানে পেজে কোন ইমেজ নাই, বা আসলে ঘটনা কি? এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে। এগুলো কিন্তু আপনার দায়িত্ব অ্যাজ এ এসইও এক্সপার্ট। বা কেন, মানে সে ব্যাকগ্রাউন্ড কি কালো কিনা বা অন্য কোনো কালার কিনা, যাতে আসলে মানুষজন এসে এখানে কমফোর্টেবল ফিল করতেছে না পড়ার জন্য। এই সব কিছুই কিন্তু একজন এসইও এক্সপার্টের দায়িত্ব। কন্টেন্টগুলো দেখবেন, প্রত্যেকটা কন্টেন্টে আপনার হেডিং ট্যাগগুলো ঠিকঠাক আছে কিনা, কন্টেন্ট আপনার ইমেজগুলো কারেক্টলি প্লেস করা হয়েছে কিনা, কন্টেন্ট কি ফোকাসড কিনা, ডিপ কিনা। একটা জিনিস মনে রাখবেন, এই 2016-এ এসে এসইও আপনার 80% ডিপেন্ড করে কন্টেন্টের উপর। আপনি সব কিছু ভালো করলেন কিন্তু আপনার কন্টেন্ট ভালো না, আপনি কিন্তু কখনোই র্যাঙ্ক করবেন না। আর কন্টেন্ট ভালো বলতে কি বোঝানো হয়েছে? এক নম্বর হচ্ছে ইউনিক কিনা, মানে কপি পেস্ট কিনা। কপি পেস্ট অবশ্যই কন্টেন্ট দেওয়া যাবে না, ইউনিক হতে হবে কন্টেন্ট, এক। 2 নম্বর হচ্ছে কন্টেন্টটা ফোকাসড থাকতে হবে, ডিপ থাকতে হবে। ধরেন আমি আপনি একটা আর্টিকেল লিখলেন যে কিভাবে ব্লগিং করতে হয়। তো এটা দুইভাবে লেখা যায়। এক হচ্ছে আপনি যদি লেখেন যে আমি একটা ওয়েবসাইট সেট আপ করবেন, ডোমেন কিনবেন, হোস্টিং কিনবেন, পরে আপনি একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে পাবলিশ করবেন, এটা হচ্ছে একটা আর্টিকেল। আর যদি আপনি লিখেন যে প্রথমে GoDaddy থেকে বা নেমচিপ থেকে একটা ডোমেন কিনবেন, হোস্টগেটর থেকে একটা হোস্টিং কিনবেন, ঠিক আছে? তারপরে সেট আপ করবেন, সি প্যানেল থেকে এভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন। সেট আপ করার পরে আপনি আপনার ব্লগের জন্য আর্টিকেলগুলো ফিক্স করে ওই আর্টিকেলের জন্য টাইটেল ফিক্স করবেন। দেন প্রত্যেকটা টাইটেলের জন্য আপনি 1000 বা 500 আর্টিকেল লিখবেন এবং আর্টিকেলে এই জিনিসগুলো দেখবেন, দেন পাবলিশ করবেন। পাবলিশ করার পরে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করবেন। তাহলে কোনটা বেশি ফোকাসড হয়েছে? দ্বিতীয়বারেরটা, তাই না? সো এই জিনিসটা মনে রাখবেন, গুগল কিন্তু ফোকাসড কন্টেন্ট অনেক বেশি পছন্দ করে। এবং ফোকাসড কন্টেন্ট করলে আপনার লাভ কি? যখন আপনার সাইটটা সার্চে আসতে শুরু করবে, দেখবেন যে লঙ্গার ভার্সনের কন্টেন্ট থেকে অনেক অটো জেনারেটেড কিওয়ার্ড, মানে অনেকগুলা কিওয়ার্ড অটোমেটিকলি জেনারেটেড হয়ে গেছে, যেখান থেকে আপনি ট্রাফিক পাবেন। মানে ওই কিওয়ার্ডগুলো আপনার টার্গেটেড না, কিন্তু ট্রাফিক আসতেছে। সো এই জিনিসটা মনে রাখবেন। আর গুগল এখন কিন্তু কন্টেন্ট পড়তে পারে, সে ইজিলি বুঝতে পারে এই কন্টেন্টটা কী নিয়ে লেখা। সো আপনি যদি ফোকাসড কন্টেন্ট লেখেন, গুগল এটাকে প্রায়োরিটি দেয় অনেক বেশি। এই জিনিসটা মনে রাখবেন। আমার একটা কোশ্চেন ছিল যে ওই যে H1 H2 ট্যাগগুলো ওয়ার্ডপ্রেসে যখন আমরা লিখি তখন ওই টাইটেলটাতে H1 আর ভেতরে বডিতে একাধিক H2 ইউজ করা যাবে কিনা? যাবে।
প্রত্যেকটা সাব হেডিং গুলো একটা করে স্টু বানাই দিলেন, সমস্যা নেই। পাশাপাশি আপনি সাইটের সাইট ম্যাপ ইনস্টল করবেন সাইটে। সাইট ম্যাপের কাজ কিন্তু জানেন, জি যখনই আপনি নতুন কোনো কন্টেন্ট দিবেন সাইটে, সে অটোমেটিকলি ওয়েবমাস্টারের মাধ্যমে সে পিং করবে গুগলকে যে এটাকে তুমি ইন্ডেক্স করো। ঠিক আছে, এটা হচ্ছে সাইট ম্যাপের কাজ। সাইট ম্যাপের পাশাপাশি আপনি robots.txt ফাইল ইউজ করবেন আপনার ওয়েবসাইটে। robots.txt ফাইলের কাজ কি? হ্যাঁ, আপনার ওয়েবসাইটের যে পোর্শনগুলা বা যে ফাইল বা যে ডিরেক্টরিগুলো আপনি চান না যে মানুষ দেখো, ওগুলো ব্লক করে রাখতে পারবেন। ঠিক আছে, যেমন অ্যাডমিন প্যানেল তো আপনার সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করার কোনো দরকার নেই। সো এই পেজগুলো আপনি ব্লক করে রাখবেন robots.txt দিয়ে। আচ্ছা, এখানে কিছু অনসাইট ফ্যাক্টরের ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করা হয়েছে। মেটা ট্যাগের মধ্যে কি কি থাকতে পারে? মেটা টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, অল্টারনেটিভ ট্যাগ, তারপরে হচ্ছে ওয়েবমাস্টারের ট্যাগ, পিন্টারেস্টের ট্যাগ, মাইক্রোসফটের ট্যাগ, তাই না? এগুলো সব কিছু হচ্ছে মেটা ট্যাগ। তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটের অথরকে, ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ কি, ওয়েবসাইটের লোকেশন কোথায়, এই জিনিসগুলো হচ্ছে মেটা ট্যাগের অন্তর্ভুক্ত। এই জিনিসগুলো থেকে গুগল ইজিলি বুঝতে পারে ওয়েবসাইটটা আসলে কার বা কি নিয়ে লেখা বা এটা কোন ভাষায় লেখা, এই জিনিসগুলো ইজিলি ডিটেক্ট করতে পারে গুগল। সো মেটা ট্যাগ ইম্পর্টেন্ট। 301 রিডাইরেকশন ইস্যু। 301 রিডাইরেকশন ইস্যু মানে এখানে আপনার ওয়েবসাইটের অনেক ব্রোকেন পেজ তৈরি হবে, যেগুলো আপনি 301 রিডাইরেকশন অ্যাপ্লাই করে আপনি এটা পার্মানেন্টলি অন্য কোনো পেজে, মানে ব্রোকেন না করে অন্য কোনো পেজে রিডাইরেক্ট করে দিলেন। সো ভিজিটর যখন ওই ভাঙ্গা পেজে আসবে, সে অটোমেটিকলি ভালো পেজে চলে আসবে রিডাইরেক্টেড হয়ে। এটা একটা কাজ 301-এর। আরেকটা কাজ হচ্ছে পার্মানেন্ট রিডাইরেকশন 301। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের দুইটা ভার্সন থাকে গুগলের কাছে, একটা হচ্ছে www ভার্সন, একটা হচ্ছে নন www ভার্সন। সো আপনি গুগলকে চিনায় দিতে হবে যে www ভার্সন আপনি গুগলকে প্রিফার করাবেন নাকি না নন www। গুগলকে বলে দিতে হবে যে তুমি হয় www ইন্ডেক্স করো, নয়তো নন www ভার্সন ইনস্টল এবং ইন্ডেক্স করো। যদি দুইটাই করে দেন গুগল কিন্তু আপনাকে পেনাল্টি দিবে, কারণ একই কন্টেন্ট দুইটা সাইটে থাকবে তখন। এই জিনিসটা মাথায় রাখবেন। আই হোপ এগুলো সম্বন্ধে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। জি ভাই, একটু বলবো। হুম। এই কাজটা আমরা কি করব? ওয়েবমাস্টারের এটা ওয়েবমাস্টার দিয়ে করব, করে আমরা একটা প্রিফার করে দেব, একটা প্রিফার করে দেব। ইভেন robots.txt এর মাধ্যমে আপনি বলে দিতে পারেন। ওকে, এটা যেটা নাম হচ্ছে ডোমেন টিএক্সটি এর মাধ্যমে কিভাবে বলা যায় এটা আমি জানি না। দরকার নাই, আপনি ওয়েবমাস্টার দিয়ে করে ফেলেন। ডোমেন ক্যানোনিক্যালাইজেশন নিয়ে যে কথাটা বললাম, একই জিনিস। তারপর হচ্ছে লোড টাইম অপটিমাইজেশন। গুগলের পেজ স্পিড টুল দিয়ে আপনারা দেখবেন যে আপনার ওয়েবসাইটে কী অবস্থা, স্কোর কেমন। যদি দেখা যায় যে স্কোর 70-এর নিচে, চিন্তার বিষয়। তখন আপনি আপনার কোনো ডেভেলপার ফ্রেন্ডকে দিয়ে বা বিভিন্ন প্লাগইন আছে যেমন WP সুপার ক্যাশ, তারপর হচ্ছে WP মিনিফাই, এই প্লাগইনগুলো ইনস্টল করে আপনার সাইটের স্পিড বাড়াইতে পারেন। কিভাবে? এই প্লাগইনগুলো কী করে, আপনার জাভাস্ক্রিপ্ট, CSS বা ভারী ফাইলগুলোকে সে কম্প্রেস করে ফেলে। কম্প্রেস করার পরে আপনার সাইটটা স্পিডটা বেড়ে যায়। WP সুপার ক্যাশ বা WP মিনিফাই। আচ্ছা, বাউন্স রেটটা একটু আগে বলছি। সিমান্টিক সার্চ বা সিমান্টিক মার্কআপ, ক্লিয়ার আপনারা? এটা সিমান্টিক সার্চ বা সিমান্টিক মার্কআপ হচ্ছে স্কিমা ট্যাগ যদি আমরা ইউজ করি, তাহলে এই মার্কআপ সিমান্টিক সার্চটা গুগলের জন্য, আপনার সাইটের জন্য দেখানো অনেক বেশি সহজ হয়ে যায়, এক কথা। 2 নম্বর হচ্ছে আপনার সাইটে ফোকাসড কন্টেন্ট যত বেশি থাকবে, সিমান্টিক সার্চের প্রবাবিলিটি তত বেশি থাকবে আপনার সাইটে। সিমান্টিক সার্চ হচ্ছে গুগল ইন্টেলিজেন্স ইউজ করে সে বুঝতে পারে, আপনি যদি গুগলে সার্চ করেন যে হাউ ওল্ড বারাক ওবামা ইজ, বা বারাক ওবামার বয়স কত, হাউ ওল্ড বারাক ওবামা ইজ, বা বারাক ওবামার ওয়াইফের বয়স কত, ঠিক আছে, বা পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের কত, হাইট কত, এগুলো যদি আপনি গুগলে সার্চ দেন, দেখবেন যে অটোমেটিকলি সে এক্সাক্ট অ্যান্সারটাও সংখ্যায় দিয়ে দিচ্ছে।
সে কোনো আর্টিকেলে পাঠাচ্ছে না বা কোনো ভিডিওতে পাঠাচ্ছে না। এগুলো হচ্ছে সিমান্টিক সার্চ। মানে গুগল এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং সে বুঝতে পারে যে যে সার্চ দিচ্ছে সে এক্স্যাক্টলি কি চায়। দ্যাটস ইট। আমি যদি যতবারই পোস্ট দিব ততবারই কি স্কিমা ট্যাগ দিবে? হ্যাঁ, schema.org তো আপনারা জানেন। স্কিমা গুগল ইয়াহু বিং এর একটা কালেকটিভ একটা অ্যাপ্রোচ। schema.org মার্কআপ ট্যাগগুলা, ওই ট্যাগগুলো আপনারা শিখে নেবেন যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আগের ভিডিওগুলো দেখে নেবেন, আগের ভিডিওগুলোতে স্কিমা ট্যাগ নিয়ে বিস্তারিত বলা আছে। ওকে, গুগল ওয়েবমাস্টার টুলসের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইটে কোথায় কোথায় সমস্যা আছে, কোথায় কোথায় এরর আছে। এখন ওখান থেকে আপনি ইউআরএল রিমুভ করে দিতে পারেন, ওই সমস্যাগুলো ফিক্স করতে পারেন। ওখানে আপনি সাইট ম্যাপ জমা দিতে পারেন। সাইট ম্যাপে যদি কোনো সমস্যা থাকে সেটাও আপনি ওয়েবমাস্টার টুলস থেকে জানতে পারবেন। আচ্ছা, গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আসলে আপনার ওয়েবসাইটে কারা আসে ভিজিট করতে সেটা জানতে পারবেন। ওরা কোত্থেকে আসে, কোন ডিভাইস ইউজ করে, ডিটেল ইনফরমেশন, ওরা কোন পেজে যায়, ওই পেজে যায় কতক্ষণ থাকে, সব কিছু গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে অফ পেজ অপটিমাইজেশনে আপনার অফ পেজ মানে হচ্ছে আপনার সাইটের ভিতরে কিছু না, সম্পূর্ণ বাইরের প্রমোশন বলতে এতক্ষণ তো আপনারা অন পেজের ভিতরে ওয়েবমাস্টারের কাজ মানে কাজ করবেন, অ্যানালিটিক্সে দেখবেন, সাইটের কন্টেন্ট বাড়াবেন, কন্টেন্ট ঠিকঠাক করবেন, মেটা ঠিকঠাক করবেন। কিন্তু সব কিছু ঠিকঠাক করার পরেও আপনার কিন্তু বাইরের ভোট লাগবে, তাই না? বাইরের ভোট লাগবে, বাইরের রিকমেন্ডেশন লাগবে। এই রিকমেন্ডেশনটা আপনি পুরোটাই অফ পেজ অপটিমাইজেশনের অন্তর্ভুক্ত। মানে কিভাবে লিঙ্ক বিল্ড করা যায়। এখানে লিঙ্ক বিল্ডিং এর কনসেপ্ট অনেক আছে। আপনার যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ড প্লাস ব্লগ লিখে দেখবেন যে প্রচুর ব্লগ আছে। কিওয়ার্ড প্লাস ব্লগ জিনিসটা মনে রাখবেন। আপনার কিওয়ার্ড প্লাস ব্লগ লিখে সার্চ দিলে দেখবেন যে আপনার কিওয়ার্ডের সব ব্লগ চলে আসছে গুগলে সার্চ দেওয়ার পরে। সো ওই ব্লগগুলোতে যা কমেন্ট করে আসতে পারেন, যেটাকে বলি আমরা ব্লগ কমেন্টিং থেকে আপনি লিঙ্ক নিয়ে আসতে পারেন। আরও চ্যানেল আছে অনেক, যেমন কিওয়ার্ড প্লাস রাইট ফর আস। এটা লিখে যদি সার্চ দেন দেখবেন যে প্রচুর ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের রিলেটেড, যেহেতু কিওয়ার্ডটা সেম, তাই না? রাইট ফর আস মানে তারা হচ্ছে গেস্ট পোস্টিং অ্যালাউ করে। সো আপনি তাদেরকে খুঁজে বের করলেন এবং একটা আর্টিকেল লিখে তাদেরকে জমা দিলেন। ওখানে যদি আর্টিকেলটা পাবলিশ হয়, প্রত্যেকটা আর্টিকেল থেকে আপনি একটা করে লিঙ্ক পাবেন। সো দিস ইজ এ লিঙ্ক বিল্ডিং অ্যাপ্রোচ। আপনি কিওয়ার্ড প্লাস ফোরাম লিখে সার্চ দিবেন এবং ফোরামে যা রেজিস্ট্রেশন করবেন, ওখানে কনভারসেশন চালাবেন, তারপরে হচ্ছে মানুষের সাথে কথা বলবেন, তাদের সমস্যার সমাধান করবেন। তারপরে বিনিময়ে আপনার সিগনেচার লিঙ্ক থেকে একটা করে লিঙ্ক পাবেন। এগুলো হচ্ছে ফোরাম লিঙ্ক বিল্ডিং আর কি। ঠিক আছে? আপনি একটা ভিডিও বানালেন, কিওয়ার্ড দিয়ে একটা ভিডিও বানাবেন, ভিডিওটা ইউটিউবে পাবলিশ করলেন, ইউটিউবের ডেসক্রিপশন থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারেন। ঠিক আছে? ভিডিও মার্কেটিং। আপনি একটা ওই কিওয়ার্ড দিয়ে একটা অডিও বানালেন, অডিওটা সাউন্ড ক্লাউডে দিয়ে আসলেন, বা আপনি আরও অনেক সাইট আছে, ওই সাইটগুলো থেকে আপনি একটা ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারেন। এগুলো হচ্ছে অডিও মার্কেটিং। আপনার কিওয়ার্ড দিয়ে একটা আর্টিকেল লিখবেন, ওই আর্টিকেল দিয়ে একটা পিডিএফ বানাবেন। পিডিএফটা আপনি স্লাইড শেয়ার, ফর শেয়ার, তারপর হচ্ছে গুগল ডক্স, এরকম সাইটগুলোতে আপনি সাবমিট করবেন, প্রত্যেকটা জায়গা থেকে একটা করে লিঙ্ক পাবেন। সেম স্লাইড শেয়ার আছে। তারপর হচ্ছে আপনি ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে যাবেন, গ্রুপে যায় আপনি নোটস লিখবেন, নোটস লেখার পাশে নোটসের মধ্যে কিন্তু লিঙ্ক দেওয়া যায়, খেয়াল করছেন কিনা? ওই লিঙ্ক থেকেও আপনি ব্যাকলিঙ্ক নিয়ে আসতে পারেন। তারপর হচ্ছে আপনার যে কন্টেন্টটা, এই কন্টেন্ট আপনি ফেসবুকে গ্রুপে শেয়ার করলেন, রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করবেন, শেয়ার করবেন। টুইটারে মানুষকে ফলো করবেন, আপনার টুইট করবেন, রিটুইট করবেন, এভাবে কিন্তু আপনি লিঙ্ক নিয়ে আসতে পারেন। আপনি স্টাম্বল আপন আছে, ডিগ আছে, তারপরে হচ্ছে রেডিট আছে, এই ধরনের সাইটগুলোতে যাবেন, যাওয়ার পরে আপনার লিঙ্কটা সাবমিট করে দিয়ে আসবেন। এভাবে আসলে অনেক অ্যাপ্রোচ আছে ব্যাকলিঙ্ক নিয়ে আসা। আশা করি আপনারা এগুলো অলরেডি সব কিছু জানেন।
ফোরাম পোস্টিং এর অ্যাক্টিভিটি নিয়ে একটু টাচ দেন, মানে কি ওখানে শুধু ওই কোশ্চেনগুলোর অ্যানসার দিলেই কি হবে নাকি? হ্যাঁ কোশ্চেনগুলো অ্যান্সার হবে, আপনার Post সিগনেচার করা। লিঙ্কে তো লিঙ্ক থাকবে, হ্যাঁ, সিগনেচার আছে না ফোরামে। ওখানে বড় কোনো আর্টিকেল পোস্ট না বড় কোনো আর্টিকেল পাবলিশ করার দরকার নাই। আপনি কোরা আছে, ইয়াহু অ্যান্সার্স আছে, সো এই ধরনের সাইটগুলো খুঁজে বের করে আপনার কিওয়ার্ড প্লাস ইয়াহু অ্যান্সার্স, কিওয়ার্ড প্লাস কোরা। তো কোরাতে দেখবেন যে এই রিলেটেড অনেকেই প্রশ্ন করতেছে, আপনি ওখানে প্রশ্নের উত্তর দিবেন এবং লাস্টে আপনার লিঙ্ক দিয়ে আসলেন রিসোর্স হিসাবে। ঠিক আছে, এভাবে আপনি লিঙ্ক বিল্ডিং করতে পারেন। সো লিঙ্ক বিল্ডিং অনেক ওয়ে আছে, আশা করি আমি যেগুলো বলছি এগুলা এই ভিডিওটা দেখে দেখে আপনারা নোট করে রাখবেন পরবর্তীতে বাসায় গিয়ে, এবং প্রত্যেকটা জিনিস নিয়ে ডিটেল পড়াশোনা করবেন। যদি পড়াশোনা না করেন জাস্ট খালি সার্চ দিবেন যেভাবে বলছি মেথডগুলো, এগুলো যদি আপনি করেন আপনার জন্য আর এক্সট্রা কোনো কিছু দরকার নাই। আপনি বিভিন্ন ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম আছে, যেমন wordpress.com, blogspot.com, webs.com, weebly.com, blog.com, livejournal.com, এগুলোতে আপনি ফ্রি ব্লগ পাবলিশ করতে পারেন। আপনি একটা আর্টিকেল লিখবেন এবং প্রত্যেকটা আর্টিকেলের ভিতর থেকে লিঙ্ক নিয়ে এসে আপনার ওয়েবসাইটে দিবেন, ব্যাকলিঙ্ক হয়ে ক্লিয়ার। তারপর হচ্ছে আর্ট হচ্ছে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং। আপনি একটা আর্টিকেল লিখলেন আপনার ওয়েবসাইটে, পিছনে হয়তো 2 দিন আগে সেম আরেকটা আর্টিকেল লিখছেন এই কিওয়ার্ডেরই, সো একটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ডে, মানে এই পোস্ট থেকে ওই পোস্টে লিঙ্ক দিয়ে দিলেন, এটাও একটা কিন্তু ব্যাকলিঙ্ক। সো আশা করি ব্যাকলিঙ্ক নিয়ে মোটামুটি ক্লিয়ার, অ্যাটলিস্ট মানে মাথায় ঢুকায় রাখবেন, জাস্ট খালি ভিডিও দেখে দেখে পরে নোট করে রাখবেন যে এই সেট, মানে খুব জটিল কিছু না, সব কিছু সিম্পলি চিন্তা করেন, ব্যাপারটা আসলেই সিম্পল। সোশ্যাল বুকমার্কিং আমাদেরকে সোশ্যাল দরকার নেই। বুকমার্কিং সোশ্যাল মিডিয়া রিলেশন ওটা টোটালি আচ্ছা এগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই নেক্সট ক্লাসে। আচ্ছা অডিট নিয়ে, অডিট হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট পাওয়ার পরে আমার কাছে একটা ওয়েবসাইট লাইন দিল যে তুমি এটা নিয়ে কাজ করবা তুমি, তো প্রথমে আমরা সেটা অডিট করব মানে হচ্ছে ভিতরে অন পেজে কি কি সমস্যা আছে সেগুলো খুঁজে বের করব, তার মেটা ট্যাগগুলো ঠিক আছে কিনা, মেটা ডেসক্রিপশন ঠিক আছে কিনা, তার কন্টেন্টগুলো ইউনিক কিনা, ঠিক আছে। তো ওয়েব মাস্টারে তার ক্রল এরর রেট কেমন বা কি কি সমস্যা আছে, তারপর হচ্ছে অ্যানালাইটিক্সে তার বাউন্স রেট কেমন, কি কি সমস্যা আছে, সাইডের স্পিড ঠিক আছে কিনা, অ্যাপিয়ারেন্স ঠিক আছে কিনা, এগুলো হচ্ছে অন পেজ। এই জিনিসগুলো আমরা খুঁজে খুঁজে বের করে এক্সেলে একটা ডাটা মাইন করব, ঠিক আছে। তারপরে হচ্ছে অফ পেজের জন্য আরেকটা শিট বানাবো, সেখানে আমরা খুঁজবো যে এই ওয়েবসাইটের আপনার কারা কারা কম্পিটিটর আছে, তারা কোত্থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছে, তাদের ব্যাকলিঙ্ক নাম্বার অফ ব্যাকলিঙ্কস কেমন, ওই ব্যাকলিঙ্কসগুলোর প্রোফাইল কী অবস্থা, তাদের সোশ্যাল শেয়ার কেমন, এই সবগুলো আরেকটা পেজে আমরা রিপোর্ট করব একটা। এটা হচ্ছে অন পেজ অডিট এবং অফ পেজ অডিট, টোটালটা মিলাই হচ্ছে একটা এসইও অডিট। হোপ এটা আমরা সামনে দেখবো লাইভ, ঠিক আছে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনটা এটা এক্সট্রা ক্লাস দেওয়া হয়েছে এই কারণে যে সোশ্যাল মিডিয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বর্তমানে। সোশ্যাল সিগন্যালটা খুবই ইম্পর্টেন্ট। ধরেন আপনার সাইটটা যদি অনেকবার শেয়ার হয়, দেন গুগল ইজিলি বুঝতে পারে যে এই কন্টেন্টটা অবশ্যই ভালো, না তো মানুষ এত শেয়ার করছে কেন, ঠিক আছে। সো সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিভাবে আমাদের সাইটে ট্রাফিক নিয়ে আসতে পারি, এই জিনিসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমি বিভিন্ন টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, গুগল অ্যালগোরিদম আপডেটস মানে হচ্ছে গুগল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে, পান্ডা, হামিংবার্ড, পেঙ্গুইন, হাবিজাবি অনেক নতুন নতুন নামে নতুন নতুন সময়। এগুলো কেন হয়, এক এক সময় ধরেন যে একটা সময় ছিল যে মানুষ কপি কন্টেন্ট আর যে থেকে নিয়ে আসেন লেখা দিত, তারটাও র্যাঙ্ক হয়ে যেত, দুইটাই র্যাঙ্ক হতো, ওইটাও র্যাঙ্ক হতো, এটার পিছনে এটাও র্যাঙ্ক হতো। কিন্তু গুগল দেখছে যে এত কষ্ট করে ও আর্টিকেল লিখছে, আমি সেটা কপি করে আইসা আমিও র্যাঙ্ক হয়ে গেলাম, জিনিসটা ওয়ার্ড, তাই না, জিনিসটা ওয়ার্ড, এবং এইভাবে স্প্যাম বেড়ে যায়। তো গুগল করলো কি, একটা আপডেট নিয়ে আসলো, কি পান্ডা, নাম দিল কি পান্ডা, ঠিক আছে। আপডেটের পরে হলো কি, যারা কপি করছে তাদের সাইটগুলো সব ডাউন হয়ে গেল। সো আমরা এরকম কিছু করব না যাতে এই ধরনের আপডেটে নেক্সট কোনো আপডেটে পড়ি, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো।
বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করবো, তাহলে এই আপডেট নিয়ে কোনো চিন্তা করতে হবে না। একটা আছে যেমন ইএমডি। ইএমডি মানে কি? এক্সাক্ট ম্যাচ ডোমেইন। এক্সাক্ট ম্যাচ ডোমেইন আমারটা কেমনে বুঝে গুগল, যে আমি যে এই আমার কিওয়ার্ড এটা এবং ডোমেইনটাও এটা নিচ্ছি, এটা কিভাবে বুঝবে? এটা বোঝা খুবই সহজ, কারণ আমি যখন ওই এক্সাক্ট কিওয়ার্ডে হাজার হাজার লিঙ্ক বিল্ডিং করব, মানে আমার অ্যাঙ্কর টেক্সটে শুধু ওই কিওয়ার্ডই থাকে, keyword ই থাকবে। আমার অ্যাঙ্কর টেক্সটে ওই কিওয়ার্ডই থাকে, আর কিছু নাই, তখন গুগল ইজিলি ডিটেক্ট করতে পারে এটা একটা ইএমডি ডোমেইন। এই জন্য আমাদের করতে হবে কি, যখন আমরা লিঙ্ক বিল্ডিং করবো, বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক নিয়ে আসবো, তখন যাতে অ্যাঙ্কর টেক্সটে শুধু কিওয়ার্ড না থাকে, মাঝে মাঝে আপনার ক্লিক হেয়ার থাকবে, মাঝে মাঝে ফলো দিস, মাঝে মাঝে রিড দিস আর্টিকেল, এরকম থাকতে পারে, তাই না? সো যাতে অ্যাঙ্কর টেক্সটে একটা ভেরিয়েশন থাকে, যদি ভেরিয়েশন থাকে তাহলে আমরা এই ধরনের কোনো আপডেটে পড়বো না। ওকে, আলটিমেটলি এইটুকুই। যদি আমরা এইটুকু করতে পারি, দেন আমরা নিজেকে একটা একটা কনফিডেন্স ফিল করব, এবং আই হোপ যদি এই সব কিছু আমরা বুঝতে পারি, আমরা ইজিলি মার্কেট প্লেসে কাজ করতে পারবো, নিজের ওয়েবসাইট করতে পারবো, এবং নিজের ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস সেল করতে পারবো। নিজের ওয়েবসাইটে ক্লায়েন্টের জন্য আমরা সোশ্যাল মিডিয়া বা এসইও করে ক্লায়েন্ট নিয়ে আসতে পারবো। এই হচ্ছে বেসিক জিনিস, বেস এসইও অ্যাট এ গ্লান্স। আই হোপ যে সবাই মোটামুটি অ্যাটলিস্ট কিছুটা না হলেও যেগুলা ছিল এগুলো বুঝতে পারছেন।